নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আজকে আমার এই বিশেষ অনুষ্ঠান কফি উইথ আদিত্য। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই খুশির দিন। আজকে এই অনুষ্ঠানটি আমাদের অফিসিয়ালি লঞ্চ করলাম এবং এই অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করব। আশা করছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। আমি বিভিন্ন দিন ধরে প্রায় কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করে থাকি বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপর। তো সেই পোস্টগুলি একটি আমাদের ডিজিটাল নিউজ পোর্টালের মাধ্যমেও পোস্ট হয়েছে এবং নিজের কাজের যে সমস্ত আমার মনের কথা সেগুলো আমি একটা ভিডিওর আকারে পোস্ট করতাম। তো আমরা সেই সমস্ত কথাগুলি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই শুরু করব। তো আপনাদের সবাইকে কফি উইথ আদিত্য অনুষ্ঠানে স্বাগত জানাই। বাংলায় 15 বছরের শাসনের পর তৃণমূল কংগ্রেসের অবসান হয়েছে। অবসান বলা উচিত নয়, কারণ তৃণমূল কংগ্রেসের 90টি এমএলএ বিজয়ী রয়েছে। তারা বিরোধী দল হিসেবে আগামী বিধানসভায় তারা থাকবে। তো প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির আমাদের নারায়ণগড় 226 বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় শ্রী রমাপ্রসাদ গিরি মহাশয় বিজয়ী হয়েছেন বিপুল পরিমাণে ভোটে। অর্থাৎ একটা বিধানসভার ক্ষেত্রে 20,000 ভোটে জেতা কিন্তু অনেক ভোট বলে মনে করা হয়। তো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, কারণ 2 লক্ষের ভোটারের মধ্যে অন্য রাজনৈতিক দলের তুলনায় 20,000 ভোটে এগিয়ে থাকা এটা একটা বিশাল বড় সাফল্য মনে করা হয়। এবং বিরোধী দল হিসেবে, কারণ এতদিন বিজেপি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে বাংলায় কাজ করে এসছে। তো আজকের এই পর্বে রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাইও না, কিন্তু অবশ্যই বিজেপি সরকার গঠন করছে। নতুন সরকারের কাছে আমরা যে সমস্ত অতীতে যে সমস্ত অন্যায় হয়েছে সেগুলোর সমাধান এবং আগামী দিনে স্বচ্ছভাবে বাংলাকে পরিচালনা করার আশা রাখছি। তো এই যে আমার এই অনুষ্ঠান কফি উইথ আদিত্য, এই অনুষ্ঠান কেন, কিভাবে, একটু কথা পিছনে ফিরে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমাকে অনেকে মিডিয়া পার্সন হিসেবেই চেনে, মিডিয়া পার্সনই বলি আমি নিজেকে। অনেকে মনে করেন সাংবাদিক, তা কিন্তু সঠিকভাবে বলা যায় না, কারণ যদিও প্রেস কার্ড রয়েছে কয়েকটি সংস্থার পূর্বে কাজ করেছি, কিন্তু আমি ঠিক সাংবাদিক যে ফিল্ড সাংবাদিক সেই ক্যাটাগরিতে পড়ি না। আমাদের যে স্টুডিও, আমার টোটালি আমি জীবনের কাজটা এই মিডিয়া লাইনে আসা হচ্ছে টেকনিক্যাল দিক থেকে, অর্থাৎ ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এই সমস্ত দিক থেকে আমি মিডিয়া সেক্টরে প্রথম প্রবেশ করি। তাই আমার কাজটাই হচ্ছে ব্যাক এন্ড, অর্থাৎ পেছনে থেকেই কাজ করা। তবুও বিভিন্ন ক্ষেত্রে হয়তো কোনো সময় সুযোগ এসছে, সেই সময় ক্ষেত্রে আমি টুকটাক অল্প কিছু কাজ করেছি, যেটা অন ক্যামেরা কাজ করেছি এবং সেক্ষেত্রে বা ফিল্ডেও গিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং করেছি ক্যামেরাম্যান হিসেবে বা অ্যাজ এ সঞ্চালক হিসেবেও কাজ করেছি। তো সেক্ষেত্রে একজন মিডিয়া পার্সন হিসেবে আমাকে ধরে নিতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে গেলে মিডিয়াতে থাকলে অনেকগুলো সমস্যা রয়েছে। প্রথমত হচ্ছে মিডিয়াতে নিরপেক্ষভাবে থাকতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়ার কোনো নিজস্ব মতামত থাকা উচিত নয়। একজন সাধারণ মানুষের মত একটা মিডিয়াতে তুলে ধরা এবং নিরপেক্ষ হিসেবে দুই পক্ষেরই মত তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু বাংলায় যে ধরনের গ্রামীণ স্তরের যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সংস্থা রয়েছে, তারা কিন্তু বেশিরভাগই ঘটনাতে একদিকে ঝুঁকে পড়ে। তাই নিরপেক্ষভাবে সংবাদ পরিচালনা করাটা কিন্তু ইতিপূর্বে বাংলায় চাপই হয়ে পড়েছিল। কারণ সেক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রেও দোষ দেব না, কারণ কোনো একজন সাংবাদিক যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করছেন একেবারে
একটাই সংস্থা এবং সেখানে বেশি সংখ্যক স্টাফ নেই, কর্মী নেই, একাই কাজ করছে, একাই সেই সংস্থার মালিক এবং সংস্থার কর্মী দুজনেই। তো মানে একজন ব্যক্তি ২টো, ৩টে, ৪টে সবকিছু ভূমিকাই পালন করছে। এই সমস্ত ব্যক্তি যখন একটা রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড থাকে, তাকে ম্যানিপুলেট করে বা তাকে প্রেশারাইজ করাটাও সহজ হয়ে যায় যেকোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। তাই আমি ধীরে ধীরে মিডিয়া থেকে সরে এসেছি। তবে আমি কি বলে আমার সিস্টেম কাজ করে, অর্থাৎ আমার যে স্টুডিও আদিত্য ডিজিটাল স্টুডিও, এই স্টুডিও পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই ৫টা জেলার এবং কলকাতা কেন্দ্রিক আমাদের যে আমার একজন দিদি আছেন, তিনি পশ্চিমবঙ্গ এবং পুরো অল ইন্ডিয়া ব্যাপী একটি সংস্থার আহ, বড় দায়িত্বে রয়েছেন। তিনার প্রমোশনাল হাউস রয়েছে, শাশ্বতী প্রমোশনাল হাউস। তার মাধ্যমে আমার কাছে কয়েকটি কাজ আসে এবং সেই কাজগুলো মিডিয়ারই কাজ থাকে, সেগুলো আমি করে দিই, আমার স্টুডিওর পক্ষ থেকে হয়। তো ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট মিডিয়া পার্সন হিসেবে, ওয়ার্কার হিসেবে নিজেকে বলতে পারি। তো এই যে এই অনুষ্ঠানটা টোটাল ব্যাপারটা হচ্ছে, এটাতে আমি পুরো মন খুলে আমার নিজের কথা বলতে পারবো, যেখানে কোনো বাধা দেওয়ার কেউ নেই। তৃণমূল কংগ্রেসের আহ, শাসনকালে আমি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কয়েকটা কথা বলছিলাম, সেখানে বহু মানুষ কমেন্ট করেছিলেন এবং থ্রেটও এসেছিল আমার কাছে। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে আহ, এই থ্রেটটা আশা করি কোনোদিন আসবে না, কারণ আমি এখনো পর্যন্ত অখণ্ড ভারতে বিশ্বাস করি। তো এই বাংলাদেশকে আমি এখনো পূর্ববঙ্গ বলেই মনে করি। তো কোনো বাংলাদেশে কোনো মানুষ বা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদের প্রতি আমার কোনো ইয়ে নেই, ঠিক আছে, মানে কোনো বিদ্বেষ বা ইয়ে নেই। আমি মনে করি মানে পশ্চিম পাঞ্জাব, সিন্ধ, পাকিস্তান বলে কোনো দেশ হয় না, ঠিক আছে, সেটা ঠিক আছে। তো পশ্চিম পাঞ্জাব, সিন্ধ এই সমস্ত প্রদেশ যেটা ভারতেরই অংশ, এবং পূর্ববঙ্গ এটাও কিন্তু ভারতের অংশ। এবারে এইটা নিয়ে আপনারা অনেক আন্দোলন করুন, আলোচনা করুন, সেটা আমার কোনো অসুবিধা, আমি আমি মনে করি এটা আমার অংশ। এবারে দেশের স্টেটমেন্ট আলাদা হতে পারে, আমার ব্যক্তিগত মতামত, এবারে আপনাদের যারা কারো যদি ব্যক্তিগত মতামত হবে, আমি দেশ হিসেবে স্বীকৃতি দিই না, ঠিক আছে। কারণ ভারতীয় উপমহাদেশে অবস্থিত কোনো দেশ হতে পারে না বা রাষ্ট্র হতে পারে না, একটাই রাষ্ট্র হওয়া উচিত। এটা কারণ এটা আমাদের এই রাষ্ট্রটা শুধুমাত্র দেশ নয়, এটা ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ মানে বছরের পুরনো সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন ল্যান্ডে, কি ভারতীয় উপমহাদেশের ভূমিতে কোনো আলাদাভাবে রাষ্ট্র হওয়া উচিত নয়, ঠিক আছে। তো আর আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতি সবাইকে একসাথে নিয়ে চলারই পথ দেখায়। তাই কোনো মানুষ যদি ওই যে পূর্ববঙ্গ, আজ এখন স্বাধীন পূর্ববঙ্গ মনে করেন না, স্বাধীন বাংলাদেশ, এই যে দেশটা থেকে যদি ভারতের অংশ থাকতেন, তাহলে তারা বুঝতে পারতেন যে এই ভারত ভূমিতে থাকার মর্যাদা, সম্মান কতটা। তো এটা নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব, আমি ধীরে ধীরে বলবো। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতাম সেটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের আহ, মানুষ, সেটা অনেকেই তার মধ্যে বেশিরভাগ সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারাও অনেক নেগেটিভ কমেন্ট করেছিলেন। যাই হোক, সেটা যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে তো বড় কথা নয়। আমি আগামী দিনে আমার কিছু আইডিওলজি বলবো, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আবার অবশ্যই আপনাদের স্বাধীনতা রয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে এই কফি উইথ আদিত্য এই অনুষ্ঠানটি আমাদের, আমি যে এরিয়াতে থাকি, এই এই গ্রামীণ স্তর, অর্থাৎ পাখরাবাদ গ্রাম, নারায়ণগড় বিধানসভাতে, আহ, নারায়ণগড়, বেলদা, নারায়ণগড় এই সমস্ত এরিয়াতে এখন বর্তমানে কোনো বড় স্টুডিও নেই। তো তখন কিন্তু এই সমস্ত এলাকার আহ, বহু মানুষ আছেন যারা বিভিন্ন বিষয়বস্তুর উপর মতামত রাখতে ভালোবাসেন। কেউ শিক্ষার উপর, কেউ স্বাস্থ্যের উপর, কেউ আহ, জীবন দর্শনের উপর। সেই সমস্ত মানুষদের আমি এই অনুষ্ঠানে আগামী দিনে ইনভাইট করছি। আগামী দিনে আসবেন অনেকেই, বিশেষ বিখ্যাত মানুষেরা আসবেন, যারা সমাজের হয়ে কাজ করছেন, তারা তাদের মতামত রাখবেন। তো এই কফি উইথ আদিত্য অনুষ্ঠানটি কিছু অনুষ্ঠান সোলো, অর্থাৎ আমি একাই
আমার কথা তুলে ধরবো। আমার কথা শুধু নয়, আপনারাও আপনাদের নিজেদের গল্প, নিজেদের স্টোরি লিখে পাঠাতে পারেন। আমি সেগুলো পড়বো, পড়ে যদি আমার ভালো মনে হয় অবশ্যই আমি সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। মানুষের দুঃখ, মানুষের জীবন, আহ, মানুষের যদি পজিটিভ কোনো দিক থাকে অবশ্যই তুলে ধরবো, বা নেগেটিভ সমাজে যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে থাকে যার প্রতিকার চাই, আপনারা নিজের মুখে হয়তো বলতে চাইছেন না ঘটনাটা, সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে বা লিখে পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিনে থাকবে, বা আপনারা এই অনুষ্ঠানের যে ব্যানার থাকবে সেই ব্যানারে অবশ্যই থাকবে। সেখানে আপনারা যদি কমেন্ট করে লেখেন যে আপনার নাম পরিচয়, মানে সেখানে যদি লিখে পাঠান যে আপনার নাম পরিচয় গোপন রাখার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা অবশ্যই নাম পরিচয় গোপন থাকবে, এবং সেইভাবে আমরা ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা ইতিপূর্বেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। একটা সাধারণ অ্যাকাউন্ট, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আপনারা হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখেছেন। খুবই কৃতজ্ঞ। কেন বলছি, কারণ একটা সাধারণ ছেলেকে আপনারাই একটা মানে এতটাই আশীর্বাদ করছেন, ভালোবাসা দিয়েছেন যে একটা অনুষ্ঠান আজকে আমরা লঞ্চ করতে পেরেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুধুমাত্র আপনাদেরই পুরো সাপোর্ট, ক্রেডিট টোটালি আপনাদের কাছে যায়। কারণ এই যে একটা সাধারণ একটা গ্রামের মানুষ, একটা গ্রামের ছেলে আমি, সে যে একটা অনুষ্ঠান কলকাতা কেন্দ্রিক ভাবনা চিন্তা করতে পারছে, বা একটা অনুষ্ঠান, একটা টক শো, একটা আহ, আহ, আলোচনা অনুষ্ঠান একটা করতে চাইছে, তো সেই সেই অনুষ্ঠান করার জন্য আপনারা যদি না পাশে থাকতেন তাহলে আমরা এইভাবে করতে পারতাম না, আয়োজন করতে পারতাম না। সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে।